নেটফ্লিক্স অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে স্কুইড গেমের শেষ সিজন ২৭ জুন মুক্তি পাবে এবং এই ভিডিওতে আমরা দেখব যে নেটফ্লিক্স আমাদের জন্য কি কি ছবি, খবর এবং স্নিক পিক প্রকাশ করেছে, যা আমাদেরকে এক্সাইটেড রাখার জন্য যথেষ্ট। সিজন 3 এর কভার দিয়ে শুরু করলে দেখা যায় একজন গার্ড প্লেয়ার নাম্বার 214কেই টেনে নিয়ে যাচ্ছে। ভক্তরা ইতিমধ্যে এটি নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু করেছে, তবে আমার মতে এটি কেবল নেটফ্লিক্সের একটি ইরোর মাত্র, কেননা দ্বিতীয় সিজন আমরা প্রথম গেমে প্লেয়ার নাম্বার 214 এর মৃত্যু দেখেছি। এর থেকেও অদ্ভুত বিষয় হলো দ্বিতীয় সিজনের তৃতীয় এপিসোডে প্লেয়ার নাম্বার 214কে একজন বৃদ্ধ ব্যক্তি হিসেবে দেখানো হয়, যার সাদা চুল এবং যিনি গেমে বেঁচে থাকতে পারেননি। এই কারণে আমি মনে করি এটি একটি সাধারণ ইরোর মাত্র এবং নেটফ্লিক্স কেবল এলোমেলোভাবে সংখ্যা বসিয়ে দিয়েছে। তবে অনেক ভক্তরা মনে করেন যে নেটফ্লিক্স এত বড় একটি ভুল করবে না, বিশেষ করে স্কুইড গেমের মতো একটি সিরিজে, এবং এটি আসলে একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে। আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম স্কুইড গেমের শেষ সিজনে আমাদেরকে এমন একটি স্কুইড গেম দেখানো হতে পারে যা অনেক পুরনো, যেখানে ফ্রন্টম্যান নিজেও অংশগ্রহণ করেছিল। এর ফলে আমরা ইনহোকে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং কেন সে ফ্রন্টম্যান হয়ে উঠেছিল তা সম্পর্কেও জানতে পারবো। এটি নিয়ে ইতিমধ্যে অনেক থিওরি ছড়িয়ে পড়েছে। ইন্টারনেটে সবচেয়ে আলোচিত একটি থিওরি হলো সিজন 3 এর শেষের বিশেষ দৃশ্য সম্পর্কে, যেখানে একটি নতুন গেম এবং চিলসো নামের একটি নতুন দলের পরিচয় করিয়ে দেওয়া হয়। এই থিওরির প্রধান যুক্তি হলো টিজারে দেখা প্লেয়ার 100 আসলে সিজন 2 এর প্লেয়ার 100 নয়, কারণ সিজন 2 এ প্লেয়ার 100 একজন বৃদ্ধ ব্যক্তি যার চুল ছিল সাদা, অথচ টিজারে দেখা প্লেয়ার 100 তুলনামূলকভাবে তরুণ দেখাচ্ছে এবং তার চুলগুলিও বেশি গাঢ় রঙের। সত্যি বলতে এটা আমাকে অবাক করে যে মানুষ এমন একটি যুক্তি উপস্থাপন করতে পারে, এবং সিজন 3 সম্পর্কে সবচেয়ে বড় থিওরিগুলোর একটি এর ভিত্তিতেই তৈরি হয়েছে। আপনি স্পষ্টভাবে দেখতে পারেন যে তারা দুজন একই ব্যক্তি এবং তার চুল গাঢ় দেখানোর একমাত্র কারণ হলো আলোর প্রভাব। এটি আরও স্পষ্ট হয়ে যায় যখন ট্র্যাকস্যুটের দিকে তাকানো হয়, যেগুলো সাধারণত সবুজ, কিন্তু টিজারে সেইগুলো হালকা বাদামি দেখাচ্ছে। পুরো দৃশ্যটি সন্ধ্যার সময় ধারণ করা হয়েছে, যার কারণে এমন দেখাচ্ছে। যদিও ইনহোর গেমের ফ্ল্যাশব্যাকের ধারণাটি সবাইকে অনেক বেশি উত্তেজিত করে, তবে আমি মনে করি না যে এটি কোনো সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে। কভারের দিকে আরও ভালোভাবে খেয়াল করলে দেখা যায় আমরা দুটি ছায়া দেখতে পাই, এগুলো ইয়ংহি ও জিলসুর, এবং সম্ভবত প্রথম গেমটি এই দুটি পুতুলকে ঘিরেই হবে। স্কুইড গেম 3 এ কী কী গেম হতে পারে সেগুলো আমি আগেই ব্যাখ্যা করেছি, আপনারা আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি বলেছিলাম এই গেমটি হতে পারে ডং 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 ডায়মন্ড বা ট্রলি প্রবলেম, কিন্তু অনেকেই বলছে এই গেমটি হতে পারে জ্যাক অ্যান্ড জিল। তবে এই থিওরিটি বহুবারই ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তী ছবির দিকে গেলে আমরা দেখতে পাই জিহান হাত করা অবস্থায় খেলোয়াড়দের কক্ষে আছে এবং রাগান্বিত দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে আছে। তার কাঁধের রক্তের দাগ দেখে বোঝা যায় যে এই সিনটি সেই ব্যর্থ বিদ্রোহের ঠিক পরেই ঘটেছে। অনেকেই মনে করেন যে ছায়াতে দেখা যাওয়া ব্যক্তিটি ফ্রন্টম্যান, কিন্তু আমি সেটি বিশ্বাস করি না। যদি আমরা ছবিটি খুব ভালোভাবে পরীক্ষা করি এবং ছায়ার অংশটি জুম করে দেখি, তাহলে আমরা সেই কাঁধে একটি সবুজ আভা দেখতে পাবো, যা প্লেয়ারদের ট্র্যাকস্যুটের রঙের মতো। আমরা আরও দেখতে পাই ছায়ার সেই ব্যক্তিটির চুলগুলো কিছুটা লম্বা মনে হচ্ছে। তাহলে সেই প্লেয়ারটি কে হতে পারে যার উপর জিহান এতটা রেগে আছে? সেই প্লেয়ার আর কেউই নয় বরং ডাইহো হতে পারে। কিন্তু জিহান তার বন্ধুর উপর কেন রেগে আছে? কারণ ডাইহোই তাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ার প্রধান কারণ। সে ভয় পেয়ে গিয়েছিল এবং গোলাবারুদ নিয়ে ফিরে আসেনি। যদি জিহান এটি জানতে পারে, তাহলে তার ডাইহোর দিকে ছবির মতো রাগান্বিত দৃষ্টিতে তাকানোর যথেষ্ট কারণ থাকবে। আরেক সম্ভাব্য প্লেয়ার হতে পারে নেমজিও, যার চুলের স্টাইল অনেকটা একই রকম। সে হয়তো জিহানকে তার ব্যর্থতার জন্য উপহাস করতে এসেছে এবং দাবি করছে যে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে আর অনেক ভোট থাকবে, তাই গেম থামবে না। কিন্তু এই ছবিটি ভবিষ্যতের ঘটনাগুলোর জন্য কি ইঙ্গিত দিচ্ছে? জিহান কি পুরো সময় হাতকড়া পরেই থাকবে? সে কি গেমে অংশগ্রহণের অনুমতি পাবে? এবং কেন শুধুমাত্র জিহানই হাতকড়া পড়েছে, কিন্তু ডাইহো এবং জু হিয়নজু নয়? আমি মনে করি জিহান কেবল এক রাতের জন্য হাতকড়া পরিয়ে থাকবে, যাতে সে বুঝতে পারে যে নিয়ম অমান্য করলে কি হতে পারে। পুরো গেমের সময় তাকে হাতকড়া পরিয়ে রাখলে প্রতিযোগিতার ন্যায় বিচারের পরিপন্থী হবে, কারণ এটি তাকে সহজ টার্গেটে পরিণত করবে এবং অন্য প্লেয়ারদের মতো সে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। এর ফলে সে পরবর্তী রাউন্ডে অসুবিধায় পড়বে, যা গেমের নীতির সঙ্গে খাপ খায় না। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে পরবর্তী ছবিটি।
এই ছবিটি ইন্টারনেট জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে এবং সবাই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে যে কফিনের ভেতরে আসলে কে আছে। অনেকেই বলছে যে কফিনের ভেতর ডাইহো থাকতে পারে, কিন্তু এই থিওরিটি সম্পূর্ণই ভুল, কারণ ছবিটি জুম করলে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে সে রয়েছে। যদিও সে অস্পষ্ট, তবুও তাকে চেনা যাচ্ছে। আরেকটি জনপ্রিয় থিওরি যেটার সাথে অনেকেই একমত, সেটি হলো কফিনের ভিতরের ব্যক্তি হলো প্লেয়ার 246। মিঙ্গেল গেমের পর আমরা দেখি কিয়ং সিওক ধীরে ধীরে হিয়নজু এবং তার টিমের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। এই তত্ত্বকে সমর্থন করার আরেকটি কারণ হলো হিয়নজুয়ের জ্যাকেট। যদি আমরা জুম করি তাহলে দেখতে পাবো যে তার প্লেয়ার নম্বর 2 দিয়ে শুরু হয়েছে, কিন্তু হিয়নজুর প্রকৃত নম্বর হচ্ছে 120। এই থিওরিটি বলছে যে প্লেয়ার 246-এর স্মরণে তার জ্যাকেট পরেছে, তার সম্মানে গেমটি চালিয়ে যাওয়ার জন্য। যদিও এই তত্ত্বটি যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়, তবে এতে অনেক ফাঁকফোকর রয়েছে। প্রথমত, শেষ পর্বে হিয়নজু ফিরে গিয়েছিল ডাইহোর খোঁজ নিতে, যাতে সে বুঝতে পারে ডাইহো কিভাবে ব্যর্থ হলো এবং কেন সে গোলাবারুদ নিয়ে ফিরে আসেনি। কয়েক মিনিট পর গার্ডরা ডার্মাটরিতে ঢুকে বিদ্রোহ দমন করে। এর মধ্যে প্লেয়ার 246 এখনও ম্যানেজমেন্ট চেম্বারের আশেপাশে ছিল যখন তার দল আত্মসমর্পণ করেছিল। যদি হিয়নজু তার জ্যাকেট পেয়ে থাকে তাহলে সেটি নিতে হলে তাকে 246-এর মৃতদেহ থেকে খুলে নিতে হতো। আর যদি সে সেটি করেও থাকে তাহলে জ্যাকেটটিতে কোনো রক্তের দাগ কেন নেই? আমি মনে করি না যে কিয়ং সিওক ওই কফিনের ভেতরে আছে। পরবর্তী ছবিটি আমার এই দাবিকে আরও বেশি শক্তিশালী করবে। তবে তার আগে চলুন এই ছবিটির বিশ্লেষণ করি। এই ছবিতে হিয়নজু তার নিজের জ্যাকেট পরেছে, কিন্তু প্রথম সংখ্যা অস্পষ্ট, যার ফলে কেবল 2 দেখা যাচ্ছে। তার আসল প্লেয়ার নাম্বার 120, তাই গুণগত কারণে এক সংখ্যাটি দেখা যাচ্ছে না। আরেকজন সম্ভাব্য ব্যক্তি হতে পারে পার্ক জুংবে। অনেকে মনে করেন গার্ডরা তার মৃতদেহ প্লেয়ারদের সামনে এনেছে যাতে তারা বুঝতে পারে সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করলে কী পরিণতি হতে পারে। এই তত্ত্বের সঙ্গেও আমি একমত নই। গার্ডদের কেন বিদ্রোহীদের মৃতদেহ প্রদর্শন করতে হবে? বিদ্রোহে যে ব্যর্থ হয়েছে তা বোঝানোর জন্য লাশ দেখানো জরুরি ছিল না। যদি তাদের লক্ষ্য পরবর্তী বিদ্রোহ ঠেকানো হয় তাহলে তাদের উচিত হতো সকল বিদ্রোহীদের মৃতদেহ দেখানো। কিন্তু আমার মনে হয় এই কফিনের ভিতর জংবে নেই। আর আমার এটাও মনে হয় যে এই কফিনের ভিতর কোনো বিদ্রোহী খেলোয়াড় নেই। এই ছবিটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না, আর সত্যি বলতে আমি এর চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। আপনাদের কি মনে হয় এই কফিনের ভিতর কে আছে? অবশ্যই জানাবেন। আমার এখানে একটি ডাউট হচ্ছে, আমার মনে হচ্ছে এর ভিতর মিনসু থাকতে পারে। যদিও অনেকেই বলছে যে মিনসু হচ্ছে ভিআইপি, কিন্তু আমার মনে হয় না যে মিনসু কোনো ভিআইপি। আর এই ছবির মধ্যেও কিন্তু মিনসুকে কোথাও দেখা যাচ্ছে না। হতে পারে মিনসুই এই কফিনের ভেতরে রয়েছে। আমার মনে হয় সে গেমের ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নিয়েছে, যার কারণে গার্ডরা সেই কফিনটি ডার্মাটরিতে নিয়ে এসেছে। যদি এটি না হয় তাহলে একমাত্র সম্ভাব্য প্রার্থী হতে পারে কিছু গুরুত্বহীন প্লেয়ার যারা স্ক্রিনে খুব বেশি সময় পায়নি। যদি আমরা ছবিটির উপরে ডান দিকে জুম করি তাহলে আমরা এমজি কয়েনকেও দেখতে পাবো। ছবিতে থাকা সব প্লেয়ার এক্স চিহ্নিত, তাই অনুমান করছি কফিনে থাকা প্লেয়ারটিও এক্স চিহ্নিত হতে পারে। আর মিনসুও ছিল এক্স চিহ্নিত প্লেয়ার। আপনাদের কি মনে হয় এটা কি মিনসু হতে পারে, না জুংবে, নাকি কিয়ং সিওক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তৃতীয় ছবির দিকে আসা যাক। এখানে আমরা মহিলা গার্ড নোয়ুলিকে দেখতে পাই। সে স্কুইড গেম বেসের বাহিরে চলে এসেছে। যদি আমরা মাটির দিকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে অনেকটাই সেই সৈকতের মতো মনে হতে পারে যেখানে প্রথমবার ডিটেকটিভরা পৌঁছেছিল। নোয়ুলি পুরোপুরি জানত স্কুইড গেম ফ্যাসিলিটির ভেতরের গোপন বিষয়গুলো, এমনকি সে অঙ্গ পাচারের চক্রের বিষয়টিও জানত। দ্বিতীয় সিজনে আমরা দেখেছি সে প্লেয়ার 246-এর উপর নজর রাখছিল, কারণ সে আবিষ্কার করেছিল যে এই প্লেয়ারই সেই মিষ্টি ছোট মেয়েটির বাবা, যে তাকে দ্বিতীয় পর্বে একটি ছবি এঁকে দিয়েছিল। মেয়েটি খুবই অসুস্থ ছিল, আর তার বাবা তার অস্ত্র পাচারের জন্যই টাকা জোগাড় করতেই গেমে এসেছিল। এটি হয়তো নোয়ুলির হৃদয়কে স্পর্শ করে, কারণ আমরা জানি সে নিজেও তার হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ করছিল, যে বয়সে হয়তো ওই মেয়েটির কাছাকাছি হবে। একটি জনপ্রিয় তত্ত্ব যা আমি নিজেও সমর্থন করি, সেটি হলো সিজনের শেষের দিকে ট্রায়াঙ্গেল গার্ড যে প্লেয়ার 246-কে গুলি করেছিল সে আসলে নোয়ুলি ছিল। তবে তাকে হত্যা করার পরিবর্তে সে ইচ্ছাকৃতভাবে তার পায়ে গুলি করেছিল,
যাতে তাকে অঙ্গ পাচারকারীদের কাছে নিয়ে যাওয়া হয় এবং নইউলি তাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করতে পারে। আর এই ছবিটি এটাই ব্যাখ্যা করে যে নইউলি কেন বেসের বাহিরে ছিল। সেই প্লেয়ার 246কে আইল্যান্ড থেকে পালাতে সাহায্য করছিল। আমরা দেখি নইউলি কারো দিকে তাকিয়ে আছে, যা দুটি সম্ভাবনা বোঝাতে পারে। প্রথমত হতে পারে সে ধরা পড়ে গেছে এবং পরবর্তী দৃশ্যে তাকে শাস্তি দেওয়া হবে। তবে আর সম্ভাব্য পরিস্থিতি হলো সে ডিটেকটিভদের মুখোমুখি হয়ে গেছে। আমার মতে দ্বিতীয় সম্ভাবনাটাই সবচেয়ে যৌক্তিক এবং সে ডিটেকটিভদেরকে বাকি প্লেয়ারদের বাঁচাতে ও গেম বন্ধ করতে সাহায্য করবে। মনে রাখুন, এটি তার 7ম বছর গার্ড হিসেবে, অর্থাৎ সে পুরো ফ্যাসিলিটির নকশা ও সিকিউরিটি সিস্টেম সম্পর্কে সম্পূর্ণ জানে। যদি সে পক্ষ বদলায় তাহলে সে হবে অমূল্য সহযোগী, একজন ভেতরের ইনফর্মার যে ফ্যাসিলিটির সিকিউরিটি ও ডিজাইন বুঝে। এটাই হবে জুনহুর পক্ষে সফলভাবে বেসে প্রবেশ করার একমাত্র উপায়। জিহানের দল যেটা মিস করেছিল তা ছিল একজন গাইড, যা শত্রুর ঘাঁটি সম্পর্কে জানে। এই কারণেই আমি মনে করি প্লেয়ার 246 কফিনে নেই, কারণ নইউলি তাকে দ্বীপ থেকে পালাতে সাহায্য করেছিল। পরবর্তী ছবিতে আমরা দেখি ফ্রন্টম্যান তার চেম্বারে বিষণ্ণ হয়ে বসে আছে, কিন্তু তাকে তো দুঃখী দেখানোর কারণ কি? আমি মনে করি দুটি সম্ভাব্য কারণ হতে পারে। প্রথমত, সে হয়তো ক্যাপ্টেনের কাছ থেকে জানতে পেরেছে যে তার ভাই দ্বীপে প্রবেশ করেছিল, কিন্তু বোমাফাঁদ সক্রিয় হয়ে যাওয়ার কারণে সে মারা গেছে। দ্বিতীয়ত, প্লেয়ার 222 কিম জুন হি পরবর্তী গেমে মারা যাবে। এটি তাকে প্রচণ্ডভাবে নাড়া দেবে, কারণ সে তাকে সত্যিকারের অর্থে গুরুত্ব দিত। হতে পারে কিম জুন হিকে দেখে তার স্ত্রী ও তার অনাগত সন্তানের কথা মনে পড়ে যেত এবং এই কারণে সে তার প্রতি এক্সট্রা কেয়ার দেখাতো, এবং কিম জুন হি মারা যাওয়ার কারণে সে অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়েছে। হয়তো তার মৃত্যু তাকে পরিবর্তন করবে এবং সে তার সমস্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এটি একটি বড় থিওরি হতে পারে। যদি এই থিওরিটি সত্যি হয় তাহলে সত্যি চমৎকার হবে। ফ্রন্টম্যান আসলে একজন ভালো মানুষ এবং সে নিজেই সেই গেমটি বন্ধ করবে। সে একজন সাধারণ মানুষ হিসেবে শুরু করেছিল এবং জিহানের মতো সেও একসময় সবাইকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু জিহানের বিপরীতে সে মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং ইলনামকে গেম চালাতে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিল। হতে পারে তার উদ্দেশ্য ছিল জিহানকে এটা শেখানো যে প্লেয়াররা শুধুই আবর্জনা এবং তাদের বাঁচানোর কোনো মূল্য নেই। কিন্তু কিম জুন হি এর মৃত্যু এবং জিহানের অদম্য স্পিরিট দেখার পর সে হয়তো তার চিন্তাভাবনা বদলাবে। শেষ ছবিতে আমরা দেখি ফ্রন্টম্যান ভিআইপি লাউঞ্জে গেম দেখছে। এটি আশ্চর্যের কিছু নয়, কারণ ভিআইপিরা সবসময় শেষ গেম দেখতে আসে। কিন্তু এই ছবি সবচেয়ে রহস্যময় অংশ যা প্রচুর আলোচনা তৈরি করেছে সেটি হলো, যদি ছবির ব্যাকগ্রাউন্ড জুম করা হয় তাহলে আমরা একজন ঝাপসা ব্যক্তিকে দেখতে পাই, যার অবয়ব অনেকটাই ফ্রন্টম্যানের মতো। ওই ব্যক্তি কিন্তু ভিআইপি নয়, কারণ তার কাছে সোনালী রঙের মুখোশ নেই। তাহলে ছবিতে দুটি ফ্রন্টম্যান কেন? যদি আপনি আমার আগের ভিডিওটি দেখে থাকেন, আমি বলেছিলাম যে জিহান নেক্সট ফ্রন্টম্যান হতে পারে, আর এই নিয়ে আমি একটি তত্ত্ব বিশ্লেষণ করেছিলাম। এই তত্ত্বের পিছনে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আপনাদেরকে দিই। জিহান বারবার হতাশ হয়েছে, কারণ সে দেখে মানুষ শুধু টাকার পিছনে ছুটছে। টাকার লোভে সবার আবেগ অনুভূতি সবকিছু মরে গেছে। তাছাড়াও বিদ্রোহের সময় সেই একমাত্র ব্যক্তি যাকে এখনো মেরে ফেলা হয়নি, শুধুমাত্র তাকে বিছানার সাথে হাতকড়া পরিয়ে বাঁধা রাখা হয়েছিল। হতে পারে ইনহো ইচ্ছাকৃতভাবে তাকে বাঁচিয়ে রেখেছিল, যেন সে তার উত্তরসূরি হিসেবে তাকে ফ্রন্টম্যান বানাতে পারে। জিহান যদি ইনহোয়ের প্রস্তাব গ্রহণ করে তাহলে সে ভেতর থেকে গেম ধ্বংস করার সুযোগ পেতে পারে, তাই গেমটি বন্ধ করার উদ্দেশ্যে সে নেক্সট ফ্রন্টম্যান হতে রাজি হয়ে যেতে পারে। নেটফ্লিক্সের ক্যাপশনও এই তত্ত্বকে অনেক বেশি শক্তিশালী করে। নাথিং ক্যান প্রিপেয়ার ইউ ফর দ্য ফাইনাল সিজন। এই লাইনটি স্পষ্টভাবে একটি বিশাল চমকের ইঙ্গিত দেয়। তাহলে কি জিহান সত্যি ফ্রন্টম্যানের সাথে হাত মেলাবে? নেটফ্লিক্স আমাদের জন্য কী চমক রেখেছে সেটি দেখার জন্য অবশ্যই 27 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয় কমেন্টে জানান এবং চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি।